আসসালামু আলাইকুম সম্মানিত ডাক্তারবৃন্দ। আহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এফএসপিএস মিড টার্ম মেডিসিন এক্সাম ব্যাচ 2026 ডিসেম্বর সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছেন আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম রাকিব, এফএসপিএস পার্ট টু ট্রেইনি এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমাদের প্রোগ্রামের যে মূল সেটা হচ্ছে যে আমাদের এফসিপিএস মিড টার্ম মেডিসিন ডিসেম্বর 2026 সেশনের আমাদের প্রথম এক্সাম ব্যাচ, যেটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ এক্সাম ব্যাচ। এটাতে আমাদের হচ্ছে যে এক্সাম প্লাস হচ্ছে যে আমাদের এক্সটেন্সিভ সলভ ক্লাস গুলো নিয়ে আমাদের মূলত থাকবে এখানে। আহ, আজকের আমাদের এই প্রোগ্রামে স্পিকার হিসেবে উপস্থিত আছেন ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাই, এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষার্থী। সাথে রয়েছেন ডাক্তার এ কে এম কামরুল হক ভাই, এফসিপিএস ফাইনাল পার্ট এক্সামিনি, কার্ডিওলজি ডিপার্টমেন্ট। এবং এরই সাথে সাথে আমাদের এই সেশনের মূল আকর্ষণ যেটা যেটা হচ্ছে যে ফিলিং শেয়ারিং সদ্য প্রাশকৃত আমাদের ডাক্তার ডাক্তার ফারহাদ হুসাইন রুমি আপু, এফসিপিএস পার্ট টু ট্রেনিং কার্ডিওলজি এনআইসিবি। এই মুহূর্তে দেরি না করে আমরা আমাদের সম্মানিত স্পিকার ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাইকে অনুরোধ করব ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য। এই এক্সাম ব্যাচ আমাদের ডক্টরদের জন্য কিভাবে সহযোগিতা করতে পারে আমাদের পরবর্তী পরীক্ষার জন্য, সে বিষয়ে আপনারা কিছু বলবেন। সালাম আমাকে আলাইকুম শুনতে হ্যাঁ হ্যাঁ সালাম আলাইকুম। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? কিভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, এই তো। জি ভাই, ওকে, অল ওকে। আচ্ছা, সালাম আলাইকুম সবাইকে, আজকে রিলেশন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমাদের রিসেন্ট যে মিড টার্ম পরীক্ষাটা গেল, তারপরে যে আমরা যে এক্সাম শুরু করি, আজকে তার ওরিয়েন্টেশন। এবং এবারেও আপনার হচ্ছে প্রায় 200 স্টুডেন্ট আপনার হচ্ছে টোটালি মিড টার্ম পরীক্ষায় খারাপ করেছে। তো আলহামদুলিল্লাহ, আহ বরাবরের মতো এবারও আমাদের পাশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেখানে আপনার বিসিপিএস এর পার্সেন্ট ছিল 58%, সেখানে আলহামদুলিল্লাহ আমরা 68%-এর মতো আমরা জেনেসিস থেকে আহ পাস রেট রাখতে সক্ষম হয়েছি। সো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এবং মূলত এক্সাম ব্যাচের বিষয়ে যদি কথা বলতে হয়, তাহলে যে বিষয়গুলো প্রথমে আসে সেটা হচ্ছে যে এক্সাম ব্যাচটা আসলে কাদের জন্য এবং আমরা কি কি সার্ভিস দিব এবং আমাদের কি কি ব্যাচ আছে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমি কথা বলবো। তো আমার পরিচয় দিই, আমি ডক্টর আব্দুল রাইয়ান। আমি রেজিস্ট্রার হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ইবনে সিনা মেডিকেল কলেজে। পাশাপাশি জেনেসিস মিডটা মেডিসিন একাডেমিক মেম্বার এবং হচ্ছে মেন্টর হিসেবে কর্মরত আছে। সো আসলে এক্সাম ব্যাচটা আপনারা কেন চুজ করবেন, বা আমাদের এক্সাম ব্যাচটা আপনি কেন চুজ করবেন, মেইন বিষয় হচ্ছে এখানে আমরা ফোকাস করবো ইম্পর্টেন্ট টপিকস। আমরা আপনারা যারা হচ্ছে অলরেডি লং ব্যাচে ছিলেন বা রেগুলার ব্যাচে ছিলেন, বা যারা নিজেরা নিজেদের মতো করে পড়াশোনা করেছেন, তাদেরকে আমরা সবগুলো টপিকসই পড়ানো হয়। কিন্তু এক্সাম ব্যাচে আমাদের মেইন ফোকাস থাকে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে, যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে। সেইগুলো মূলত এক্সাম ব্যাচে আমরা চেষ্টা করি সেখান থেকে প্রশ্ন দেওয়ার জন্য। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যখন কোশ্চেন সেট করি এবং পাশাপাশি সেই কোশ্চেনের উপরে যখন আপনার সব ক্লাস নেওয়া হবে, ধরেন একটা এসবিএ, সেই এসবিএ এর মধ্যে আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো, একটা এসবিএ তে কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেইগুলোকে আপনাকে সুন্দর করে আইডেন্টিফাই করা হবে আমাদের সলভ সেশন গুলোতে। অ্যান্ড যখন আপনি এই এক্সপ্লোসিভ সলিউশন গুলো করবেন, তখন হচ্ছে যে এক্সামে আপনার কোন ধরনের ভুলগুলো বেশি হয় সেইগুলো নিয়ে আলোচনা হবে, এবং এর মাধ্যমে আপনি একটা রাইট ওয়েতে আপনার প্রিপারেশন নিতে পারবেন। আর এক্সাম ব্যাচের একটা মূল বিষয় হচ্ছে যে আপনি এখানে রিপিটেডলি এক্সাম দিচ্ছেন, প্র্যাকটিস এক্সাম দিচ্ছেন বিসিপিএস এর ফাইনালি অ্যাপিয়ার করার আগে। সো আপনার কোথায় দুর্বলতা সেটা আপনি ফাইনাল পরীক্ষার আগে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিজের প্রিপারেশনটা নিতে পারবেন। আমি বলি যে যারা এবার 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছেন, হয়তোবা অল্পের জন্য আপনারা পাশ করতে পারেন নাই, তারা সামনের বার পাশ করা সব থেকে বড় দাবিদার।
কারণ আপনাদের প্রিপারেশন একটা আপ টু দা লেভেলে হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়তোবা আল্লাহ তাআলা চায় নাই এই জন্য আপনারা পাশ করতে পারেন নাই, কিন্তু আপনাদের যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশন নিয়ে যদি আপনি পরীক্ষা দেন এবং নিজের ভুলগুলো যেখানে আপনাদের ভুল হতে পারে বা যেই জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেইগুলো নিয়ে যদি আপনারা বেশি চর্চা করেন, তাহলে কিন্তু এই সামনের পরীক্ষা দেখা যাবে রিটেন আপনারা ইজিলি পাশ করে যাবেন। সো মূলত এই বিষয়গুলোর জন্য আমাদের এক্সাম ব্যাচ। এখানে যখন আপনারা রিপিটেডলি এক্সাম দিবেন, দেখা যাবে যে একটা ডিফারেন্সিয়ালস আপনি যদি একদমই পরীক্ষা না দিয়ে পরীক্ষা হলে যান, একটা ডিফারেন্সিয়াল চেয়েছে বা একটা কজিওলজি চেয়েছে, দেখা যাবে যে আহ, সেখানে আপনার মার্ক হচ্ছে 3, মানে আপনার কমপক্ষে 6টা সুন্দর করে ডিডি লিখতে হবে অথবা কজিওলজি লিখতে হবে, কিন্তু আপনার যদি প্র্যাকটিস না থাকে আপনার মাথায় কিন্তু 6টা ডিডি আসবে না বা 5টা ডিডি আসবে না। কারণ হচ্ছে আপনি তার সাথে ওরিয়েন্টেড না। আপনার ব্রেনকে আপনি যত বেশি এই ডিফারেন্সিয়ালস, এই কজিওলজি, এগুলোর সাথে যত বেশি হচ্ছে আপনি ইন্টারাক্ট করবেন, তত আপনার ব্রেন দেখা যাবে পরীক্ষার সময় অনেক বেশি পরিমাণে আপনার ওপেন হবে। ইটস অ্যান সিরিয়াল প্রসেস এবং প্র্যাকটিসিং প্রসেস, যার মাধ্যমে আপনি আপনার ব্রেনকে বুস্ট আপ করতে পারবেন, আপনার কনফিডেন্সকে বুস্ট আপ করতে পারবেন। এন্ড আমরা যে মিড টার্ম আছি, আম, আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল আছে এবং ওয়েল অর্গানাইজ শিডিউল আমাদের এখানে। আপনার এরকম কোনো বিষয় নেই যে কোনো কারণে বা কোনো একটা দুর্যোগের কারণে যদি অনেক বেশি প্রবলেম হয়, আমরা খুব দ্রুত সেটা কাভারাইজ করতে পারবো। এবং হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ প্যানেল আছে যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছেন। আমাদের হার্ড ওয়ার্কিং এমএলএস প্যানেল আছে যারা হচ্ছে মেন্টর বা একাডেমিক বডির মেন্টর প্লাস হচ্ছে এক্সিকিউটিভের বাইরে বাইরে যারা হচ্ছে আপনাদেরকে হেল্প করবে, তারা এনি কাইন্ড অফ হেল্প আপনাদের পাশে দাঁড়াবে। এবং হচ্ছে কুরিয়ার সার্ভিস, আমাদের যে কোনো ধরনের ডকুমেন্টস আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং ফাইনালি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ একাডেমিক গ্রুপ থাকবে, সেখানে 24 আওয়ার্স আমাদের মেন্টররা আপনাদেরকে সার্ভিস দিবেন, এনি কাইন্ড অফ কোশ্চেন, এনি কাইন্ড অফ কোয়ারি। সো আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের যে এক্সাম ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে, আপনারা সবাই সেখানে এনরোল করবেন। এখানে আমাদের এক্সাম ব্যাচ টেক্সট বুক থাকবে, এক্সটেন্সিভ সলভ ক্লাস থাকবে, মডেল টেস্ট থাকবে, মক টেস্ট থাকবে। এবং আমরা অসপির জন্য এক্সাম ব্যাচের যারা ভর্তি থাকবেন তাদের জন্য আমরা 2টা অসপি মক আমরা অ্যারেঞ্জ করব। পাশাপাশি এখানে আমরা প্রিভিয়াস বিসিপিএস এর সলভ গুলো আপনাদেরকে প্রোভাইড করব এবং কিছু এক্সক্লুসিভ ক্লাস থাকবে, যেরকম গাইডলাইন ক্লাস থাকবে, টিপস এন্ড ট্রিক্স ক্লাস থাকবে, আরো স্পেশাল সেশন থাকবে। এইভাবে টোটাল 60 সেশন আমরা চেষ্টা করব বিগত সময়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সবাই যে কোনো ধরনের চিন্তা বাদ দিয়ে, যাদের অলরেডি একটা প্রিপারেশন হয়ে গেছে বা যারা নিজেরা প্রিপারেশন নিয়েছেন, নিজের প্রিপারেশনকে আরেকটা লেভেলে নিয়ে যেতে চান, তারা সকলেই আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ রায়হান ভাইকে ওনার গুরুত্বপূর্ণ জেনেসিসের পক্ষে ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আমরা কিভাবে ডক্টরদেরকে সার্ভিস দেই এবং ভবিষ্যতে কিভাবে সার্ভিস দিব সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংক্ষেপে আলোচনা করলেন। এবং ভাই যতটুকু বলেছে আমরা আশা করি আমরা এর চেয়ে বেশি সার্ভিস দিতে পারি, যেটা আমরা আমাদের সাথে যিনি ছিলেন ডক্টর বা যে ডক্টররা ছিলেন বিগত সেশনে ওনাদের থেকে আরো ভালো শুনতে পারবো যে আমরা আসলেই কতটুকু দেই, নাকি আহ, যা বলছি আমরা শুধুই বলার জন্য বলা। এই মুহূর্তে আমি অনুরোধ করবো ডাক্তার ফারহাদ হুসাইন রুমি আপনাকে কিছু ওনার মূল্যবান ফিলিংস শেয়ার করার জন্য। উনি সদ্য পাশকৃত মিড টার্ম পরীক্ষা পাশকৃত ডাক্তার, যিনি আমাদের সাথে দীর্ঘ লম্বা একটা সেশন পার করেছেন, যা হচ্ছে যে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত উনি আমাদের সাথে ছিলেন। মেডিসিন মিড টার্ম এক্সাম ব্যাচ, লং ব্যাচ। আমরা কি আসলে এই ধরনের সার্ভিস দিই কিনা এবং ওনারা কিভাবে উপকৃত হয়েছে আমাদের সার্ভিস থেকে, এই বিষয়গুলো আমরা ওনার মুখ থেকে শুনবো। আমি অনুরোধ করছি ডাক্তার ফারহাদ হুসাইন রুমি আপুকে কিছু বলার জন্য। আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। আপনি আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহাদ হোসেন রুমি। আমি এখন এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি এনআইসিভিডি তে।
আম, আচ্ছা, আমি হচ্ছে জেনেসিসের কনসিস্টেন্ট একটা স্টুডেন্ট। আমি জেনেসিসের এক্সাম ব্যাচেরই কনসিস্টেন্ট একটা স্টুডেন্ট। আমি আমার পার্ট ওয়ানের সময়ও এক্সাম ব্যাচেই ছিলাম, আর মিড টার্মের সময় আমি এক্সাম ব্যাচে ছিলাম। এই এক্সাম ব্যাচটা চুজ করার পিছনে একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আমার পড়ার ধরনটা এরকম। আম, আমি হচ্ছে অলরেডি যে নলেজটা আমার আছে সেটার উপরে আমি নতুন করে নলেজ যোগ যোগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটাকে আমরা অ্যাক্টিভ রিকল বলি। প্যাসিভ লার্নিং আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমি এই এক্সাম ব্যাচটা চুজ করছি দুইবারই, আমার পার্ট ওয়ানের সময়, আমার মিড টার্মের সময়ও। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট ছিল এবার অনেক, যেহেতু আমাদের আমার ডিউটির সাথে সাথে পড়াশোনা করা লাগছে। তো দেখা গেছে যে আমি আমার মতন করে পড়াশোনা করে তারপরে আমি যখন পরীক্ষা দিতাম, তো তখন অ্যাকচুয়ালি বোঝা যেত যে আমি কোন কোন জায়গা স্কিপ করে যাচ্ছি বা কোন কোন ইম্পর্টেন্ট জিনিস আমি আম, বুঝতে পারি নাই বা করি নাই, বা এই টপিকটা আমি, ধরেন একটা নোন টপিক, এটা ডিফারেন্ট ভাবে যদি প্রেজেন্ট করে, সেই প্যাটার্নটা ধরতে পারা, এটাও হচ্ছে এক্সাম ব্যাচের অনেক বড় একটা হেল্পফুল সাইড আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা যতই অ্যাডভাইস দিই না কেন যে এভাবে পড়বেন ওভাবে পড়বেন, এটার এট দ্য এন্ড অফ দ্য ডে কাজে আসে হচ্ছে পরীক্ষায় না পারার ওই এম্বারাসমেন্টটা। আপনি অনেক কিছু পড়বেন, মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে ওটা ভুলেও যাবেন, কিন্তু যে জিনিসটা আপনি পরীক্ষার হলে পারবেন না, ওই জিনিসটা আপনার সাথে স্টিক করে যায় টিল দি এন্ড। আম, এখন এখানে দুইটা গুড সাইড, একটা গুড সাইড আছে একটা ব্যাড সাইড আছে। যেটা হচ্ছে গুড সাইডটা হচ্ছে কেউ কেউ এই কনস্ট্রিক্ট মানে এই ক্রিটিসিজমটা নিতে পারে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা নিতে পারে যে আচ্ছা হ্যাঁ, আমি একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার, ধরেন আপনি আজকে একটা পড়লেন, পড়ে পরীক্ষা দিলেন, আপনার প্রিপারেশন নাই, এই অবস্থায় যদি আপনি পরীক্ষা দেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে যে যখন আপনার পরীক্ষার রেজাল্ট আসবে এটা খারাপ হবে, আপনি দেখলেন যে আপনার সাথে আরেকজন কত ভালো স্কোর করছে সেম সেম কোয়েশ্চেনে, তখন আপনার বারবার একটা প্রতি সপ্তাহে একটা করে রিমাইন্ডার যে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে বা আপনাকে আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই জিনিসটা কিছু কিছু স্টুডেন্টদের জন্য মানে ফুয়েল হিসেবে কাজ করে, আবার কিছু স্টুডেন্টদের জন্য এটা আবার নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে, কারণ অনেকে কনস্ট্যান্টলি খারাপ করতে থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করে ওনারা রিট্রিট করে যে আচ্ছা তাহলে হয়তো আমি আর পারবো না। তো এটার জন্য হচ্ছে কি আমাদের যে ভাইয়াই যে কথাটা বললেন যে জেনেসিসে হচ্ছে আমাদের মেন্টররা, ওনারা ওনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে দেয় ফর আস, যে আমরা যদি এরকম কখনো কোনো প্রবলেমে পড়ি তাহলে হচ্ছে আমরা যে কোনো টাইমে অ্যাকচুয়ালি ওনাদেরকে নক করি, অ্যান্ড ওনারা প্রফেশনালি যতটুকু অ্যান্ড পার্সোনালি ইভেন যতটুকু পারেন ওনারা আমাদেরকে হেল্প করেন। আচ্ছা, এখন হচ্ছে একটা পার্সোনাল অ্যাডভাইস যেটা আমরা হচ্ছে কি স্যারের কাছ থেকে পেয়েছিলাম ট্রেনিং এর সময়, সেটা হচ্ছে আমরা যখন স্যারের কাছে ঘ্যান ঘ্যান করতাম যে স্যার আমরা কি পড়বো, মিড টার্মে কি আসবে বলে দেন, তখন স্যাররা যে কথাটা বলতেন যে তোমরা পড়া শুরু করবা, কন্টেন্টের যে পেজটা আছে, একটা চ্যাপ্টার পড়বা সেটার কন্টেন্টের পেজটা খুলবা, খুলে দেখবা যে কোন কোন জায়গাগুলা আম, তোমরা ওয়ার্ডে ডিল করতেছো, এন্ড দেন ওই জিনিসগুলো পড়ে ফেলবা। দেখবা যে ঘুরে ফিরে তোমরা যেগুলো মানে ওয়ার্ডে ডিল করতেছো সেগুলাই পরীক্ষায় আসতেছে। তো আমরা তো হচ্ছে মানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ট্রেনিং করি। আম, আমি যেমন ঢাকা মেডিকেল কলেজে আমার কোর মেডিকেল ট্রেনিং করেছি। আমি যেমন একটা ইউনিটে ছিলাম, আমার ইউনিটে অনেক ভ্যারিয়াস টাইপের কেস আসছে, এটা ট্রু, বাট আবার কিছু কেস ছিল যেগুলো তো আমার ইউনিটে আমি পাইনি। তো এই জিনিসগুলা জেনেসিসে এসে আমাদের যেই ভ্যারিয়াস আমাদের মেন্টররা এত বিভিন্ন জায়গা থেকে, ওনারা এত এক্সপিরিয়েন্স, ওনারা এত ওনারা কিন্তু অনেকেই অনেক জায়গায় আরো পরীক্ষা দিয়ে এসেছেন। তো ওনারা, আপনি যখন আপনার ওই লিমিটেড নলেজটুকু নিয়ে আপনি কোচিং করতে আসবেন বা আপনি যখন পরীক্ষার হলে বা পরীক্ষা দিতে আসবেন, তখন দেখবেন আপনার ওই হরাইজনটা আরেকটু ব্রডেন হয়ে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আমি আম, দেখছিলাম যে এটা আমার কেস কখনো আসে নাই, আমি এটা জানি না, আমি এটাকে ইম্পর্টেন্স দিচ্ছি না, বাট আপু ভাইয়ারা সেটা ইদার পরীক্ষায় ইম্পর্টেন্স দিয়ে বলতেছে অর হচ্ছে সলভ ক্লাসের সময় ইম্পর্টেন্স দিচ্ছে। তো তখন আপনি এক্সট্রা জিনিসটা করে নিলেন, এটাতে কি হবে, এটাতে হচ্ছে আপনার প্রিপারেশনটা ওভারঅল হবে।
সবকিছু কাভার করবে আর কি। আর এই একটা জিনিস আমি পার্সোনালি অ্যাজ দেয়ার স্টুডেন্ট আমি আপনাদেরকে বলবো যে জেনেসিসের মেন্টররা ওনারা যা যা শিখান বা পড়ান, আপনি আসলে চোখ বন্ধ করে এটা বিলিভ করতে পারেন যে ওনাদের গাইডলাইন হচ্ছে মোর দ্যান এনাফ। হ্যাঁ, মোর দ্যান এনাফ। ওনারা রিটেনের আগে আপনাকে রিটেনের কিছু, মানে আমি যেরকম আগে আমার আন্ডার গ্র্যাড থেকে পোস্ট গ্র্যাড এর যেই ট্রানজিশনটা হয়েছে এটা জেনেসিসের মেন্টরদের কাছ থেকেই হয়েছে। আমার চিন্তাধারা বা থিঙ্কিং যে ক্যাপাবিলিটিটা এটা ওনাদের মাধ্যমেই হয়েছে। তো এটা রিটেন আমরা হচ্ছে কি যখন রাউন্ড দেই তখন তো স্যারদের কাছ থেকে আসলে আমরা ক্লিনিক্যাল জিনিসগুলো শিখি, বাট স্যাররা রিটেনে আসলে কিভাবে এক্সপেক্ট করে যে আপনি কিভাবে লিখবেন রিটেনে, এই জিনিসটা তো আসলে আমরা ওভাবে ফেস করি না। সো ওই যে একটা ফরম্যাট যে স্যার আসলে আপনাকে এক্সপেক্ট করতেছে যে আপনি এইভাবে লিখবেন, এই জিনিসগুলো আপনাকে জেনেসিসের মেন্টররা খুবই সুন্দর করে শিখাই দিবে। তো দেখা যাবে যে আপনি একই ইনফরমেশন আপনি আগে যেভাবে লিখতেন, ধরেন খুব কম মার্কস পাচ্ছিলেন, আমাদের মেন্টরদের গাইডেন্সে যদি লেখেন তাহলে একটু বেটার মার্কস ক্যারি করার একটা চান্স থাকে। আর আসলে রিটেনে ইয়েটা এত আনপ্রেডিক্টেবল হয় যে কখন কোন বার কোথায় মানে কোন পোর্শনটা ওনারা হার্ড করবে আমরা জানি না। এই জন্য আহ, প্রত্যেকটা সেক্টরকে যতটুকু ম্যাক্সিমাইজ করা যায় যে এই জায়গাটাতে 1-2 মার্কস বেশি পাওয়ার চান্স আছে, ওই জায়গাটাতে ওই এফোর্টটা দেওয়া উচিত। আর এই একটা প্লাস পয়েন্ট আপনাকে জেনেসিস এর মেন্টররা দিবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গাইডলাইনের একটা ক্লাস হয়। নাদিয়া আপু ক্লাসটা নেয়। আম, আমরা তো অ্যাকচুয়ালি আমি যখন রিটেনের জন্য পড়াশোনা করছি তখন কয়েকবার গাইডলাইনের দিকে তাকাইছি, তাকায় ভাবছি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাভার করা পসিবল। চ্যাট জিপিটি কে দিলে তো ও আসলে সবকিছু ইয়ে করে দিবে, বাট অ্যাকচুয়ালি স্যাররা কোনটা এক্সপেক্ট করে বা আপনার লেভেলে মিড টার্মের লেভেলে আপনি কোন জিনিসটা এক্সপেক্ট করতেছে স্যাররা, এটা অ্যাকচুয়ালি ধরাটা খুব টাফ। কারণ পড়তে গেলে তো অনেক পড়া আছে। তো নাদিয়া আপু এটা খুবই সুন্দর করে এই কাজটা করে, এই ক্লাসটা করায় আমাদেরকে। উনি আমাদেরকে সুন্দর করে অ্যাকচুয়ালি কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এবং দেখবেন যে কেউ যদি এই জিনিসটা ধরা দেয় যে এই জায়গাটাতে এটা ইম্পর্টেন্ট, আপনি ডানে বামে উপরে নিচে তখন নিজে থেকেই পড়ে নিতে পারবেন। কারণ আপনি জানেন আপনার একটা কনফিডেন্স তখন কাজ করবে যে আচ্ছা গাইডলাইনের মধ্যে এইটা আপু বলছে, এটার আশেপাশে এক্সট্রা এই জিনিসটা মাথায় আসতেছে, এটা পড়ে নি। তো তখন গাইডলাইন পড়াটাও খুবই ইজি হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমি আমার কলিগদেরকে দেখেছি ওনারা পরীক্ষার আগে, মানে যারা পরীক্ষা দিচ্ছে মিড টার্মে, ওনারা মোস্ট অফ দ্য খুবই কনফিউজড থাকেন যে গাইডলাইন থেকে কি পড়বো কিভাবে পড়বো। তো জেনেসিস এর এটা একটা খুব প্লাস পয়েন্ট যে ভাইয়া আপু ভাইয়ারা আমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে সলভ ক্লাস গুলো হয়। আমি বোথ আমাদের তো এক্সাম বোথ অনলাইন আর অফলাইনে হয়। তো আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা তো অনলাইনে পরীক্ষা দিতে পারবেন, ইভেন আপনারা যদি বিজি থাকেন তাহলেও আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন, ইভেন পরেও পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে জাস্ট অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট করলেন। যেটা সলভ ক্লাস হয়, মানে আমার কাছে মনে হয়েছে সলভ ক্লাসের যে কোয়ালিটি ওটা অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো, খুবই সুন্দর। কারণ হচ্ছে আম, আপু ভাইয়েরা শুধু রিডিং পড়ান, একটা কোয়েশ্চেন আর একটা অ্যান্সার, কোয়েশ্চেনটা এটা অ্যান্সারটা এটা এভাবে বলে ওনারা কখনোই চলে যান না। ওইটার আশেপাশে এমসিকিউ কি আসতে পারে বা এসিকিউ কিভাবে আসতে পারে, এই পুরা জিনিসটা ওনার একটা কনসেপ্ট আপনাকে ধরায় দিবে। এবং আপনি দেখবেন একটা দুইটা ক্লাস বা পরীক্ষা আপনি খারাপ করবেন, এইটার পরে আপনার একটা ডিফারেন্ট স্কিল ডেভেলপ হবে, যেটাতে আপনি বুঝতে পারবেন যে এখন আপনার কি পড়লে লাভ হবে, কি পড়াটা উচিত হবে না। তো ধীরে ধীরে দেখবেন যে উইথ টাইম আপনার পারফরমেন্স আরো ভালো হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা এই এক্সাম ব্যাচের সাথে, সেটা হচ্ছে রিটেনের কন্টেন্টের, মানে আমাদের এক্সামের কন্টেন্টের মধ্যে এমসিকিউ এসিকিউ আর অসপিটা থাকে। তো আপনি এই প্রিপারেশনের মাঝখানে অসপির প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যায়, যেটা একটা খুবই বড় হেল্প। বিকজ রিটেন শেষ করার পর যে খুব কম টাইমটা থাকে, আমাদের একটা ভুল অ্যাজ স্টুডেন্টস সেটা হচ্ছে এই যে আমরা এখন প্রিপারেশন শুরু করবো ডিসেম্বরের পরীক্ষার জন্য, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খালি রিটেনের জন্যই পড়বো, রিটেনই পড়তে থাকবো রিটেনই পড়তে থাকবো।
অ্যান্ড দেখা যাবে যে তারপরে যখন অস্কির টাইম আসবে তখন মাত্র 10 দিন হাতে থাকবে, অ্যান্ড ওই 10 দিনের মধ্যে এত কিছু কভার করা ইজ ভেরি ভেরি টাফ। তো জেনেসিসের এই পোর্শনটুকু যে ওনারা আগেই এই এক্সাম ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা অনেক বড় হেল্প, কারণ জলি স্যারের বই থেকে টপিক গুলাও আসে। আম, এইবারের কোয়েশ্চেনটা মোস্টলি ওয়ার্ড রিলেটেড হলো। জানুয়ারির কোয়েশ্চেনটা কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়েছে, ওয়ার্ড রিলেটেড ছিল না, ওটা মোর থিওরিটিক্যাল পরীক্ষা ছিল আর কি। তো ওইখানে যেরকম কিছু টপিক ছিল, এই টপিক গুলা জলি স্যারের বই থেকে এই টপিক গুলা আসছে। তো আপনারা যদি অস্পির জন্য স্যারের বইয়ের টপিক গুলাও কভার করেন তাহলেও রিটার্নের অনেক বড় পড়া কভার হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, শুধু এক্সাম ব্যাচ না, আমি আরেকটা রিকোয়েস্ট মানে একটা অ্যাডভাইস দিব। সেটা হচ্ছে জেনেসিসের আরেকটা লং অসপি ব্যাচও থাকে, আপনারা ওইটাতেও ভর্তি হয়ে যেতে পারেন। কারণ হচ্ছে আমাদের ছবি মুখস্থ করে তো আসলে পারা যায় না। আহ অনেক ধরনের ছবি আছে, একই ডিজিজের অনেক রকম দেখতে ছবি আছে। তো আম, আপু ভাইরা এখানে অনেক হেল্প করে যে বেসটা ক্লিয়ার করে দেওয়া। আমাদের একটা কোয়েশ্চেনের একটা পোর্শনে থাকে যে আপনাকে ফিগারে কি আছে এটাকে ডেসক্রাইব করতে বলে। তো দেখা যায় যে আমরা জলি স্যারের বইয়ের ওইটা ডেসক্রিপশন পড়েই মুখস্থ করে চলে যাই, এন্ড দেন তারপরে যদি সেম ডিজিজ অন্য কোনো ছবি দিয়ে আসে তখন আর আমরা এক্সপ্লেন করতে পারি না। তো ওই জিনিসটুকু যাতে আমরা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, আমি আই ক্লিয়ারলি রিমেম্বার যে কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপির যেই ডেসক্রিপশন লিখে বা হচ্ছে কি আপনার এমআরআই সিটি স্ক্যানের যে ডেসক্রিপশন গুলা লিখে, এই ডেসক্রিপশন গুলা আসলে মুখস্থ করে কুল কিনারা পাওয়ার সম্ভাবনা খুব কম। তো আপু ভাইরা এই জায়গাটাতে আপনার বেসিক টুকু ক্লিয়ার করে দিবে, যেটা আসলে খুবই হেল্প করে। মানে আপনার বেসটাকেও মানে ইন জেনারেল আপনার বেসটাকেও স্ট্রং করতে হেল্প করবে। আহ আবার পরীক্ষা তো আপনার হচ্ছে কি এটা অনেক বড় একটা উইন অ্যাকচুয়ালি। তো আপনারা সাথে অসবি ব্যাচে ভর্তি হয়ে যাবেন, যাতে লাস্টের ওই 10 দিনে গিয়ে আপনাদের খুব বেশি মানে এই অস্পিড চেনা বা ছবির এই জায়গাগুলা যাতে খুব বেশি প্যারা খেতে না হয় আর কি। আচ্ছা, আমার পক্ষ থেকে এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার ফারহাদ হোসেন রুমি আপুকে ওনার মূল্যবান এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যেটা আমাদের আপকামিং পরীক্ষার্থী ডক্টরদের জন্য খুবই উপকৃত হবে। উনি খুব সুন্দর এক্সপ্লেইন করেছেন যে ওনার ব্যক্তিগত মানে রিকোয়ারমেন্টের সাথে আমাদের জেনেসিসের কোন সার্ভিসটা ওনার খুব বেশি কাজে লেগেছে এবং কাদের জন্য এই সার্ভিসটা, এক্সাম বেসটা যারা আহ, যাদের অলরেডি হচ্ছে যে প্রিপারেশনটা গোছানো আছে, শুধু আহ, নিজেরা নিজেদেরকে যাচাই করার জন্য হচ্ছে যে পরীক্ষা দিবে, পরীক্ষা একটা অভ্যস্ততা রাখার জন্য নিজেদেরকে যাচাই করার জন্য যে বিষয়টা সে মানে উনি খুব ভালোই এক্সপ্লেন করেছেন যে যার এই ধরনের প্রয়োজনীয়তা সে এই প্রয়োজনীয়তার মধ্যে আসবে। এবং আমাদের পাশাপাশি আমাদের ওস্কি ব্যাচের কথা বলেছেন। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব ডাক্তার এ কে এম কামরুল হক ভাইকে আহ, আমাদের যে এক্সাম ব্যাচ ওরিয়েন্টেশনের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? অনুরোধ করছি ডাক্তার এ কে এম কামরুল হক ভাইকে কথা বলার জন্য। এইভাবে আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ধন্যবাদ ডক্টর রাকিব ভাইকে এবং ধন্যবাদ জেনেসিস মিট্রামকে আজকের এই এক্সাম বেসড ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এক্সাম বেস আমাদের উদ্দেশ্যটা আসলে কি? এক্সাম বেসের উদ্দেশ্যটা হচ্ছে আমরা হয়তোবা যারা এর আগে পরীক্ষা দিয়েছি অথবা কোনো কারণে পাশ করতে পারিনি, তাদের হয়তো পড়াশোনাটা গোছানো আছে, এখন জাস্ট ইয়ে হচ্ছে আপনার একটা শিডিউল ফলো করে রেগুলার একটা এক্সাম দেওয়া। কারণ আপনি যদি নিজে আসলে নিজে নিজে অনেক কিছু করা যায়, কিন্তু আপনার যে পড়াটাকে যাচাই করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার রেগুলার এক্সাম দেওয়া। আর সেই এক্সামটার জন্য কিন্তু আমাদের আপনার জন্য এই এক্সাম ব্যাচটা চালু করা। আমি যদি এবার বিসিপিএস এর একটু যদি পরিসংখ্যানটা যদি জানাই, যে আপনার এবার টোটাল পরীক্ষার্থী ছিল 899, এর মধ্যে রিটেন পাস করছেন আমাদের 728 জন, আর ফাইনালি অস্ত্র পাস করছে 548 জন, এবং এবারে পাস রেটটা 60%। দেখা গেছে যে এই সেশন বাদ দিয়ে যদি আগের সেই দুইটা সেশন আমি যদি চিন্তা করি, দেখবেন যে তার সেই টিউশন গুলোতে আপনার
পার্সেন্টেজটা একটু কিন্তু কমে গেছিল পাশে, ঠিক আছে? এবার হয়তো বা একটু পার্সেন্টেজ বেশি থাকলেও সামনের বার যে আপনার এরকম বা ইয়ে হবে আর কোশ্চেন যে এত বা সহজ হবে এরকমটা কিন্তু না। ডক্টররা যারা পড়াশোনা যারা পাশ করছে তারা কিন্তু পড়েই পাশ করছে, ঠিক আছে? আর যারা ফেল করছে হয়তো বা তাদের কোনো একটা ল্যাকিংস বা গ্যাপ ছিল, যার কারণে হয়তো বা ইয়ে হচ্ছে। বা বিগত দুইটা সেশনে বা এই সেশন বাদে যদি আগে দুইটা সেশন আমরা চিন্তা করি, ওই দুইটা সেশনের পাস রেট কম থাকার কারণে এবারে ডক্টররা আরো একটু বেশি তারা গুরুত্ব সহকারে পড়াশোনা করছে বলে কিন্তু পাস রেটটা বেড়ে গেছে। তাই বলবো যে আপনারা যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেননি, আহ শুরু করে দেন, এখন থেকেই শুরু করে দেন। যেহেতু আপনারা এর আগে পরীক্ষা দিয়েছেন এবং পড়াশোনাটা করা আছে বা বই গোছানো আছে, মনে করবো আপনারা এখন জাস্ট একটা আমাদের যে এক্সাম বেস থেকে শিডিউলটা ফলো করেন। জাস্ট শিডিউল ফলো করেন, সপ্তাহে একটা করে পরীক্ষা। ধরেন আপনার যেদিন কার্ডিওলজি বা পালমোলজি আছে আপনি চেষ্টা করেন অন্তত 2-3 বার পড়ে আপনি পরীক্ষাটা দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ আসলে আপনি যখন এই শিডিউলটা মেনটেন করে পড়াশোনাটা করতে থাকবেন, দেখবেন যে মেইন পরীক্ষার আগে আপনার 2-3 বার রিভিশনটা হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মনে করেন যে না এখনো সময় আছে আমি ধীরে ধীরে পড়ি, তাহলে দেখবেন যে শেষের দিকে গিয়ে কিন্তু আপনি সেই সময়টা পাবেন না। কারণ আমাদের কিন্তু এখন ট্রেনিং এর পাশাপাশি করতে আপনি যেটা পার্ট ওয়ানে যেটা করছিলেন যে আপনার কিন্তু সবকিছু বাদ দিয়ে আপনি পড়াশোনা করতে পারছেন, বাট মিড টার্মের ক্ষেত্রে যেটা হয় আপনার কিন্তু ট্রেনিং এর পাশাপাশি মানে আপনার এই ডিউটি গুলো করবেন, ডিউটি করার পরেও কিন্তু আপনাকে পড়াশোনার জন্য টাইমটা বের করতে হবে। তাই যদি একটা আপনার কোনো একটা ব্যাচের সাথে যদি আপনি লেগে থাকেন তাহলে কিন্তু আপনি পড়াশোনার একটা পড়ার একটা স্পিড আসবে এবং আপনি ওই আলটিমেটলি আপনার শিডিউলটা ফলো করে কিন্তু আপনি প্রিপারেশনটা ভালো করে নিতে পারবেন। আপু একটা ভালো কথা বলছে যে রিটেনের জন্য আমাদের শুধু আসলে রিটেন পাস করার জন্য যে বা শুধু রিটেনের প্রিপারেশন নিবে এমনটা কিন্তু না, এর পাশাপাশি কিন্তু আমাদেরকে অস্কি আপনারা তো জানেন যে আমাদের মিড টার্মের দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে প্রথমে রিটেনে পাস করতে হয়, এরপরে ওই রিটেন পাস করার পরে আপনাকে অস্কি পরীক্ষা দিতে হয়। তাই শুধুমাত্র আপনি শুধু রিভিশন করলেন, শুধু রিটেনের জন্য প্রিপারেশন নিলেন, আপনি এসবিএ এসিকিউ এর জন্য প্রিপারেশন নিলেন, বাট অস্কির প্রিপারেশন নিলেন না, সেটা কিন্তু আপনাকে ওই হয়তো বা রিটেন পাস করবেন কিন্তু অস্কিতে গিয়ে কিন্তু আপনাকে আলটিমেটলি আবার ফেল চলে আসতে পারে। তার জন্য আপনাকে কি যেটা মানে আপনার উচিত হবে সেটা হচ্ছে আপনি রিটেনের পাশাপাশি অস্কি এবং অস্কি প্রিপারেশনটাও ইয়ে করা। আর সেটা আপনি কিভাবে নিতে পারেন? আপনি ধরেন ডেভিডসনের কার্ডিওলজি পড়লেন, আপনার সামনে এক্সাম আছে পরের সপ্তাহে, আপনি ডেভিডসনের কার্ডিওলজি পার্টটা করলেন। ওই পার্টটা ডেভিডসনটা পড়ার পরেই আপনি যেটা করবেন আপনি জলিসের অস্টিওরে খুলেন, অস্টিওরে খুলে আপনি ইসিজি গুলো আপনি একবার দেখে যান। তারপর কার্ডিওলজি রিলেটেড যে আপনার অস্টিওয়ে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনি সলভ করে যান। তাহলে কি আপনি একসাথে কিন্তু আপনার রিটেনের প্রিপারেশনটা হলো প্লাস হচ্ছে আপনার অস্টি প্রিপারেশনটা হয়ে গেল, ঠিক আছে? তারপর আপনি ওর সাথে সাথে ওই একটা উইকেই আপনি যে কার্ডিওলজি যে আপনার সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে এক্সামিনেশনটা আছে আপনি ওয়ার্ডে যেদিন যেদিন গেলেন সেদিনই আপনি প্র্যাকটিস করলেন। তো দেখেন আপনার একসাথে কিন্তু রিটেন প্লাস অস্কি সব কিন্তু আপনার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই আমি বলবো যে শুধুমাত্র এক্সাম বেস থেকে আমাদের যেমন এখন অথবা আমরা পরীক্ষা নিবো জাস্ট রিটেন পরীক্ষাটা নিবো এবং এসবি নিবো, শুধু এটার মধ্যে আপনি কনফাইন না থেকে আমার মনে হয় আপনি সাথে সাথে জলিসের অস্থি বইটাও আপনি শেষ করে ফেলেন, ঠিক আছে? আপনি যদি এই ইয়ার সাথে সাথে রিটেন বা আপনি এসবিএসসি গুলোর সাথে সাথে যদি আপনি একবার অন্তত শেষ করতে পারেন, শেষে গিয়ে দেখবেন যে আপনি আরো 2-3 বার খুব সহজে কিন্তু শেষ করতে পারবেন, ঠিক আছে? আর আপনি দেখবেন যে এই আমাদের বিভিন্ন ধরনের পিডিএফ গুলো আপনি পাবেন চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ, যেমন কার্ডিওলজি পালমোলজি আপনি কিন্তু এক একসাথেও সবগুলো কিন্তু আপনি কোর্সগুলো পাবেন। আপনি যদি চাইলে এই জিনিসগুলো কালেক্ট করে কিন্তু আপনি এই প্রিপারেশনটা বা একসাথে নিতে পারেন। এরপরে আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট দিতে চাই যে আপনারা জানেন অনেকে হয়তো বা এই জিনিসটা মাথায় রাখতে পারেন যে ডিভিশন 25th এডিশন কিন্তু আমাদের কাছে চলে আসছে, বাজারে অ্যাভেলেবল আছে। অনেকে হয়তো ভাবতেছেন যে আমরা 24 এডিশন করবো, 25 এডিশন করবো। যেটা আমি বলবো যে আমি যতটুকু দেখছি, আমি যেমন একটু নিউরোলজিটা একটু দেখলাম, তারপর ইমিউনোলজিটা একটু দেখলাম, যতটুকু দেখলাম যে চেঞ্জ আসলে অত বেশি কিন্তু হয়নি বা আপনাকে ঘাবড়ে যাওয়ার মতো কিন্তু চেঞ্জ হয়নি। যেমন আমি যে নিউজের কথা বলি, দেখলাম যে মাইগ্রেনের ক্ষেত্রে একটা ড্রাগের নাম, নতুন কিছু ড্রাগের নাম ইউজ করছে, ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে একটু ড্রাগের নাম ইউজ করছে, কয়েকটা আসছে। মানে ট্রিটমেন্ট অপশনে 2-3টা করে লাইন ইনক্লুড করছে। তারপর যেটা হলো, আগে আপনার নিউরোলজি এবং স্ট্রোক মেডিসিন আলাদা ছিল, এখানে স্ট্রোক মেডিসিনটা দেখলাম যে নিউরোলজির মাঝখানে ঢুকাই দিচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার পড়ছেন যে ইপিলেপসির ক্ষেত্রে আপনার ফার্স্ট লাইন ড্রাগ কিছু পড়ছেন, ওই বক্সটা একটু চেঞ্জ করছে। তারপর আপনারা বেলস পলসি পড়ছেন, এই বেলস বা ফেসিয়াল পলসির ক্ষেত্রে আগে ফিগারটা ছিল না, এখন একটা ফিগার ইনক্লুড করছে, কি আপনার যে ক্লিনিক্যাল ফিচারের ফিগারটা, যেটা আপনারা দেখবেন যে এমবিবিএস লেভেলে গাইড বইয়ে যে জিনিসটা আমরা দেখেছিলাম, ঠিক আছে? সেই ফিগারটা কিন্তু অ্যাড করছে। তো এরকম যে অত বেশি চেঞ্জ হচ্ছে সেরকমটা না। এখন আপনার হয়তো কোশ্চেন থাকতে পারে যে ভাই 24 এডিশন পড়বো না 25 এডিশন, আমি বলবো যে 24 এডিশনটা যেহেতু আপনার খুব সুন্দর গোছানো আছে 24 এডিশনটাই পড়েন। তবে হ্যাঁ,
25 এডিশনটা কিন্তু আপনি অবশ্যই কিনবেন, কারণ আপনার তো এই খালি পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাওয়াই তো লক্ষ্য না, আপনার কিন্তু আগামী 5 বছর ডিভিশন কিছু না কিছু আপনার করতেই হবে। তাই বলবো যে 25 এডিশন অবশ্যই কিনবেন। এর সাথে দেখবেন যে জেনেসিস আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট বই বের করতেছি, যে এক্সট্রা ইনফরমেশন গুলো নিয়ে, যে 25 এডিশন এবং 24 এর মধ্যে পার্থক্যটা আছে বা যতটুকু চেঞ্জ আসছে সেগুলো আমরা সাপ্লিমেন্ট কপি বের করছি। আপনি 24 এডিশনের সাথে ওই সাপ্লিমেন্ট কপিটা নিবেন এবং 24 এডিশন থেকে ওই যে এক্সট্রা ইনফো গুলো আছে আপনি একটু দাগা নিতে পারেন, অথবা সাপ্লিমেন্ট কপিতে যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে চাইলে 24 এডিশনে আপনি ইনপুট করে নিতে পারেন। এতে করে আপনার দেখবেন যে আপনার প্রিপারেশনটা বা অতটা আপনাকে নতুন করে একবারে প্রতিদিন পড়ার একটা ঝামেলাটা আমার মনে হয় একটু কমে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি টিপস নিতে পারেন। যেটা বলবো যে ফাইনাল যেটা বলবো যে প্রতিদিন নিয়ে অতটা বেশি আপনি চিন্তিত হওয়ার দরকার নেই। আপনি অনেক ইয়াতে দেখবেন যে কিছুদিন পরে বিভিন্ন গ্রুপে অনেক পিডি পাবেন চেঞ্জ গুলো নিয়ে। ঠিক আছে, তাই এই জিনিসগুলো যখন আপনি কালেক্ট করতে পারবেন দেখবেন যে আপনার ওই 24 এডিশন দিয়ে অন্তত পরবর্তী মিড টার্ম পরীক্ষার আগ পর্যন্ত আপনি আমার মনে হয় কভার করতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা বলবো যে যেটা বলা হলো যে আসলে রেগুলার এক্সাম দেওয়া তো কোনো বিকল্পই নেই। ঠিক আছে, আপনাকে অবশ্যই রেগুলার এক্সাম দিতে হবে। আর যদি কখনো আপনি দেখেন যে আপনার যে টপিক্সের পরীক্ষাটা আছে বাট কোনো কারণে হয়তো করতে পারেনি, অথবা আপনি আপনার পড়াটা আপনার মন মতো হয়নি, অথবা একবার কোনো মতে আপনি পড়ছেন, বাট আমি তারপরে বলবো যে আপনি জেনেসিসে এসে পরীক্ষাটা দেন। আপনি যদি অফলাইনে হয়ে থাকে তাহলে আপনি জেনেসিসে এসে পরীক্ষাটা দেন। প্রয়োজনে আপনি হলে বই খুলে হলেও আপনি পরীক্ষাটা দেন, কারণ এটা যেটা হবে যে একেবারে না দেওয়ার থেকে আপনি যদি দেখেও দেন অন্তত আপনি কোশ্চেনটা টপিক সম্বন্ধে আপনার জানা হলো। কারণ আপনি যখন ওই আমাদের কোশ্চেনটা দেখে যখন বইগুলো যদিও আপনি লেখেন, ওই একবার লেখার কারণে দেখবেন যে আপনার ওই টপিক সম্বন্ধে কিন্তু 50 to 60% আপনার পড়া হয়ে যাবে। ঠিক আছে, তাই বলবো যে আপনার যদি প্রিপারেশনটা নাও থাকে এক্সামটা দেওয়া, তারপর আপনি এসে অন্তত দেখে হলো বইটা আপনি পরীক্ষাটা দেন। তারপরে আমরা বলি যে আপনি পরীক্ষা অবশ্যই দেন। ঠিক আছে, যতই ভুল হোক, মার্ক কম আসুক, আর কোনো চিন্তা নেই, আপনি অন্তত পরীক্ষাটা দেন। পরীক্ষা দিলে আপনার যে 5টা আমরা আপনার কি বলে এসিকিউ কোশ্চেন দেই, বা 2টা আমরা অস্পি কোশ্চেন দেই, কিছু এসবিএ কোশ্চেন দেই 10টা, এই অন্তত এই 10টা বা ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু আপনার কভার হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা অন্তত করবেন। আর লাস্টে যেটা বলবো যে ওই একটাই কথা যে আর ওয়ার্ডটাকে যখন আপনি ওয়ার্ডে দেবেন ওয়ার্ডটাকে একটু কাজে লাগান। ঠিক আছে, ওয়ার্ডে শুধুমাত্র যে পেশেন্ট দেখলেন মানে এমনি যে আমরা যেটা ফলো আপ দিয়ে জাস্ট ফলো আপের মধ্যে না থেকে আপনি এক্সামিনেশন গুলো ওইখানে প্র্যাকটিস করেন। কারণ আপনি দেখবেন যে অস্কিতে যেটা হয়, প্র্যাকটিস না থাকার কারণে আপনি স্যারের সামনে কিন্তু ফ্লুয়েন্টলি এক্সামিনেশন গুলো করতে পারেন না। ঠিক আছে, তাই আপনি যান প্রতিদিন একটা গ্রুপ করে নেন, 2-3 জন একটা গ্রুপ, আপনি দেখবেন যে প্রত্যেকটা ইউনিটেই আপনার মিড টার্ম দর পরীক্ষার্থী আপনি পাবেন, 5 থেকে 10 জন অন্তত পাবেন। আপনি যান 2-3 জন একটা গ্রুপ তৈরি করেন, গ্রুপ তৈরি করে প্রতিদিন একটা একটা বেশি না হলে একটা করে আপনি প্র্যাকটিস করেন। হয়তো একদিন রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করলেন, একদিন কার্ডিওলজি এক্সামিনেশন করলেন। ঠিক আছে, এক্সামিনেশন গুলো কিন্তু করেন, এই প্র্যাকটিসের মধ্যে থাকলে কিন্তু আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। তারপর আপনি হিস্ট্রি কিন্তু আপনারা ক্লাস করছেন, বা যারা ক্লাস করছেন হিস্ট্রি আমাদের বইটাও আছে, আপনি বইটা দেখে দেখে আপনি ওই বসে বসে থেকেই আপনার নিজেদের মধ্যে থেকেই আপনারা একটু কোশ্চেন করার জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন যে আপনার এই প্রিপারেশন মানে ওয়ার্ডের পাশাপাশি অস্পেসিফিকেশনটা হয়ে যাচ্ছে। আর রিটেন প্রিপারেশন তো মেনলি ডিভিশন থেকেই নিবেন। আর এর সাথে যেটা বললাম যে আপনি যখন দোলের স্যারের বইটা পড়বেন আপনি কিন্তু রিটেন লেখার প্যাটার্নটাও অনেকটা আপনি ধরতে পারবেন। যেমন ওখানে দোলের স্যারের বই আপনি দেখবেন যে ইনভেস্টিগেশন লিখতে বলে, ট্রিটমেন্ট অপশন গুলো লিখতে বলে, এগুলো কিন্তু দেখবেন যে রিটেনে এসএকিউ কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, যে আপনার একটা ডিজিজ দিয়ে আপনি ইনভেস্টিগেশন কি করবেন, কি কি করবেন, আপনার ট্রিটমেন্ট অপশন কি কি আছে এগুলো চলে আসে। তাই বলবো যে আপনি যখন আপনি কম্বাইন্ড প্রিপারেশনটা নিবেন রিটেন প্লাস আপনি অস্কি তখন দেখবেন যে আপনার আলটিমেটলি ফুল একটা প্রিপারেশন হয়ে যাবে এবং আপনার পরবর্তীতে গিয়ে যে মানে প্রেশারটা একটা মনে হবে না। ঠিক আছে, তাই আমি যেটা বলবো আপনাদের পরামর্শ হচ্ছে এখন থেকে শুরু করে দেন এবং চেষ্টা করেন যে রিটেন পড়বেন, পাশাপাশি চলেছে অস্ত্র বইটা এবং রেগুলার জিনিস পরীক্ষা দেওয়া। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডাক্তার এ কে এম কামরুল হক ভাইকে, ভাইয়ের গুরুত্বপূর্ণ ইনসাইট গুলো আমাদের সাথে অ্যাড করার জন্য। আমরা দেখতে দেখতে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা জানিয়ে রাখার জন্য বলা। আমাদের যে এক্সাম ব্যাচের যে সলভ ক্লাস গুলো হয়ে থাকে সেগুলো সাধারণত আমাদের লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ থেকে কিছুটা ভিন্ন। ভিন্ন এই অর্থে যারা লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ ভর্তি এবং এক্সাম দিচ্ছে তারা তারা ফুল একটা ক্লাস পেয়েছে। কিন্তু কিন্তু হচ্ছে যে আমাদের যারা এক্সাম ব্যাচে ভর্তি তাদের জন্য হচ্ছে যে আমাদের যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমাদের লং ব্যাচের যে এক্সাম ব্যাচের যে সলভটা সেটা কিছুটা এক্সটেন্সিভ সলভ হয়, যেটা সাধারণত কোশ্চেনের আনসার বলে দেওয়ার পাশাপাশি ওই টপিক সম্পর্কে
কিছুটা ধারণা দিয়ে দেওয়া হয়, এবং পাশাপাশি ওই টপিকস থেকে কি কি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে সেটার বিষয়ে একটা ধারণা দেওয়া হয়, এবং ওই চ্যাপ্টারের আর কি কি গুরুত্বপূর্ণ টপিকস আছে সে বিষয়ে কিছুটা আলোকপাত করা হয়। সাধারণত লং এবং রেগুলার ব্যাচের সাথে এই জিনিসটা একটু ডিফারেন্ট, যাতে সবগুলো টপিকস আমাদের কাভার হয়ে যায়। এটা একটা বিষয়। আর তার সর্বোপরি হচ্ছে যে ভাই যেটা গুরুত্বপূর্ণ কথা বললো, যে কেউ যদি মনে করে যে আমার প্রিপারেশনটা আজকের পরীক্ষা দেওয়ার জন্য এনাফ না, কিন্তু তারপরেও তার উচিত হচ্ছে যে সেন্টারে এসে পরীক্ষা দেওয়া, এবং হচ্ছে যে প্রয়োজনে যে কোয়েশ্চেনটা আমরা পারবো না সেটা বই খুলে দেখা, বই খুলে দেখে এরপরে হচ্ছে যে আহ, ওটা লিখা। এখানে আমাদের লিখার প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হচ্ছে যে রিটেনে যারা খারাপ করে যায়, তারা দেখা যায় যে টাইমলি আমরা পরীক্ষার কোয়েশ্চেন গুলো সব শেষ করে আসতে পারি না। যার কারণে হচ্ছে যে আমরা সব আনসার করতে পারি না, পরীক্ষা খারাপ হয়ে যায়। এই একটা বিষয়। আর যারা চেষ্টা করবেন সবাই হচ্ছে অফলাইনে এসে পরীক্ষা অ্যাটেন্ড করার, কারণ হচ্ছে যে আপনার ঘরের বসে লিখার পরিবেশ এবং হচ্ছে যে এক্সাম হলের পরিবেশ দুটোই কিন্তু ভিন্ন। সেক্ষেত্রে হচ্ছে যে আহ, সবাই চেষ্টা করবেন যারা ঢাকার ভিতরে আছেন, সবাই যেন হচ্ছে যে সবকিছু একটু সময়টা ম্যানেজ করে এসে আপনারা সেন্টারে এসে পরীক্ষা দেওয়ার বিষয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য, এবং পরবর্তীতে যারা অফলাইনে শুনবেন তাদের আর তার আহ, এবং এই পর্যায়ে যদি আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে, অনেকেই আমাদের মধ্যে এর মধ্যে যুক্ত হয়েছেন, আর যদিও শেষ পর্যায়ে এসে যুক্ত হয়েছেন কয়েকজন। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে আমাদের এই ব্যাচ সম্পর্কে, আমাদের কাছে কোশ্চেন করতে পারেন। আপনাদের আনমিউট করে কোশ্চেন করার জন্য অনুরোধ করা হলো। আমাদের স্পিকার আছে, আমাদের ফিলিং শেয়ারিং গেস্ট ছিল, এবং হচ্ছে যে আমি অলরেডি আছি। কোশ্চেন করতে পারেন। যদি কেউ কোশ্চেন করার জন্য প্রয়োজন মনে করেন, কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা এখানেই শেষ করছি। যদি কেউ মিস করে থাকেন সেক্ষেত্রে আমরা আমাদের এটা ফেসবুক লাইভে শেয়ার করা আছে ফেসবুকে, এবং হচ্ছে যে আপনাদের যারা অলরেডি এডমিট আছেন তাদের এসআই ফাইলে অলরেডি চলে গেছে, আহ, অথবা পরবর্তীতে আপলোড করা হবে, সেখানে দেখে নেবেন। এবং আশা করছি আপনারা নিয়মিত পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।